বৈশ্বিক সংকটেও রেমিটেন্স প্রবাহে চমক। গত বছর প্রবাসীরা পাঠিয়েছেন $24 বিলিয়ন। একক দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে সর্বোচ্চ। নিম্নমানের মেশিন এবং অপ্রচলিত ডিভাইসে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে ব্যর্থ এনবিআর। সরকারের গচ্ছা বিশাল অঙ্কের টাকা, সফটওয়্যারে ভ্যাট আদায়ের পরামর্শ। এবং যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে এবার লড়ছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারণায় জয়ী হলে জায়গা হতে পারে ব্রিটিশ মন্ত্রিসভায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। পাহাড়ি ঢলে ফেনীতে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। এ কারণে ফুলগাজী ও পরশুরামে আজকের এইচএসসি আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে সিলেটেও 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে ফের বন্যার শঙ্কায় বাসিন্দারা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনীর ফুলগাজীতে আছেন রিপোর্টার আতিয়ার সজল, সিলেটের উপশহরে আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জের লালপুরে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি সজলের কাছে। সজল, মুহুরী নদীর পানি যে অব্যাহতভাবে বাড়তে শুরু করেছে সেটি কিন্তু বিপদসীমার 140 সেন্টিমিটার উপর দিয়ে গতকাল প্রবাহিত হয়েছে, যদিও এখন সেই পানি কিছুটা কমে 125 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই পানি বৃদ্ধির কারণেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু আমরা এখানে পানির বাড়ার যে প্রবণতা রয়েছে সেই প্রবণতা কিন্তু আমরা দেখেছি যে বাজারের যে ফুলগাজী বাজার রয়েছে সে বাজারে পানি ঢুকে পড়েছে, কয়েকশো দোকান। সেই সাথে আমরা দেখেছি যে এই দুটি উপজেলায় পরশুরাম এবং ফুলগাজীর যে দুটি উপজেলা রয়েছে সেখানে মোট 4টি স্থানে ভাঙনের ফলে 5-6টি গ্রামে কিন্তু প্লাবিত হয়েছে। সেই প্লাবিত হওয়ার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের একটা চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন যেটা জানিয়েছেন যে আমরা এখানে যে দুটি উপজেলার যে আজকে এইচএসসি পরীক্ষার যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু স্থানীয় প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজকে স্থগিত করা হয়েছে বলে আমাদেরকে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন আক্তার জানিয়েছেন। আপনাকে যদি বলি, এই যে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ফেনীর স্থানীয় এখানকার যে ফেনী আকাশনের স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম সহ প্রশাসনের সবাই কিন্তু মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন। এবং আজকে কিন্তু পানি সম্পদ মন্ত্রী আসার কথা ছিল, সেটি নাকি আগামীকাল আসার কথা রয়েছে। সব মিলে কিন্তু এই দুটি 5টি বা 4টি ভাঙনের কারণে কিন্তু এখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখন মাঠে কিন্তু আমনের যে বীজতলা তারা কিন্তু কিছুদিন আগে কৃষকরা এখানে বুনিয়েছিলেন, সমস্ত বীজতলাগুলো কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। অনেকের বীজতলা ভেসে গিয়েছে পুকুরের মাছ, গ্রামীণ সড়ক তলিয়ে গিয়েছে। এবং অনেকে আমরা দেখেছি পরশুরাম ফুলগাজীর যে আঞ্চলিক যে সড়কটি রয়েছে সেটিও কিন্তু এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। আপনাকে যদি বলি যে অনেক বাড়িঘর দেখছেন যে এখনো পানির নিচে। এবং গতকাল কিন্তু এই আকস্মিক বন্যার কারণে কিন্তু এখানে একজন যুবক পানিতে তলিয়ে গিয়েছে, মৃত্যুবরণ করেছেন। একদম শিশু পানিতে ভেসে গিয়ে তারও করুণ মৃত্যু হয়েছে। সব মিলে আমরা দেখেছি যে এই দুটি উপজেলায় কিন্তু আমরা যেটা দেখছি যে ব্যাপক একটি মানবিক বিপর্যয়। এবং স্থানীয়রা যেটা বলছেন কিন্তু যে গত কয়েক বছরে প্রায় 20-30 বছরের মধ্যে এতটা পানি দেখেনি। কিন্তু আজকে আকস্মিকতা এইখানে যে আকস্মিক যে বন্যার পানি, সেই বন্যার পানিটা কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা জানিয়েছেন যে গতকাল যে অবস্থা ছিল সেটা যদি বৃদ্ধি অব্যাহত থাকতো তাকে কিছুটা কমার কারণে কিন্তু আজকে কিছুটা এখন নামতে শুরু করেছে। আর যদি উজান থেকে পানি না আসে তো হয়তো কিছুক্ষণ স্বাভাবিক হবে, না হলে কিন্তু আবার যদি পানি নামে কিন্তু আবার অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হবে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা এখন চলে যাব সিলেটের আমাদের সহকর্মী আমিনুলের কাছে সেখানকার বন্যা পরিস্থিতি জানতে। সিলেটের থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যদিও এখন কিছুটা কম রয়েছে। গত রাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে আমরা যদি একটু দেখাই, সিলেটের বেশিরভাগ নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, নিম্নাঞ্চলের রাস্তাঘাটগুলোতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে উপশহর এলাকা, পাশাপাশি সুবাহানি ঘাট এলাকা, আমরা এই মুহূর্তে রয়েছে সুবাহানি ঘাটে। সুবাহানি ঘাটের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই এলাকাগুলোতে যারা বসবাস করছেন তারা কিন্তু এই চলাচলের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে। যানবাহন যেগুলো চলছে সেগুলো কিন্তু
কিন্তু এই পানি মারিয়ে চলতে হচ্ছে এবং যে এলাকাগুলোতে বৃষ্টিপাত বেশি হয়েছে, অর্থাৎ আপনারা জানেন যে গেল কয়েকদিন ধরেই কিন্তু এই বৃষ্টিপাতের অব্যাহত যে বৃষ্টিপাত রয়েছে সেই বৃষ্টিপাতে মানুষের ভোগান্তি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত থাকবে এবং ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে সিলেটের নদ নদী যেগুলো রয়েছে নদ নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় এখন কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই করছে সিলেটের সুরমা নদীর পানি এবং পাশাপাশি এখানকার যে নদ নদীগুলো রয়েছে কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করে সিলেট অঞ্চলের যে নিম্নাঞ্চলের যে এলাকাগুলো সেগুলো প্লাবিত করেছে। আপনারা জানেন যে প্রায় 11টির বেশি পয়েন্টে সিলেটে পানি প্রবাহিত হচ্ছে এবং এগুলোকে পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে প্রায় 5টির বেশি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে পানি, যদিও আসলে এখনো সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তো এই অবস্থার মধ্য থেকে আসলে এই যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পানি বৃদ্ধিপাতের যে প্রবণতা, নতুন করে একটি বন্যা ঝুঁকি রয়েছে। আমরা একটু সুনামগঞ্জের খবর জানতে চাই। সুনামগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, তিনি এই মুহূর্তে লালপুর রয়েছেন। আমরা জানতে চাই হিমাদ্রি। আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায়। এই এলাকার প্রধান সড়কটি দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি ঢলের পানি কিভাবে এই এলাকাটাকে প্লাবিত করছে এবং এটি তাহিরপুর সুনামগঞ্জ বিশম্বরপুর সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সড়কের প্রায় হাফ কিলোমিটার জায়গা পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে এখানে এভাবেই পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে এবং এই ঢলের পরিমাণ ক্রমশ বেড়েই যাচ্ছে। আজকে সুনামগঞ্জে 300 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পাশাপাশি চেরাপুঞ্জিতেও 371 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সব মিলিয়ে 600 মিলিমিটার বৃষ্টিপাতের পানি প্রবাহ এখন পাহাড়ি ঢলের সাথে যুক্ত হয়েছে। সেই ঢলের কারণেই এখন এরকমভাবে নিম্নাঞ্চলে পানি ঢুকছে। পাশাপাশি মেঘালয় রাজ্যে বা তাহিরপুরের সীমান্ত এলাকা এবং দুয়ারাবাজারের সীমান্ত এলাকা দিয়েও পাহাড়ি ঢল নামছে। চলতি নদী এবং খাসিয়ামারা জাদুকাটা সহ সমস্ত নদী দিয়ে, অর্থাৎ সীমান্ত এলাকার 7টি নদী রয়েছে। এই 7টি নদী দিয়েই প্রবল বেগে পাহাড়ি ঢল নামছে এবং পাহাড়ি ঢলের পানি উপচে বিভিন্ন লোকালয়ে প্রবেশ করছে এবং নিম্নাঞ্চলের গ্রামগুলিতে প্রবেশ করছে। আমাদের এক পাশে রয়েছে খরচারাওয়ার, অন্য পাশে রয়েছে সুরমা নদী। এখানে সুরমা নদীর তীর উপচে যে পানিটা আসছে সেই পানিটাই এই সড়ক উপচে খরচারাওয়ারে প্রবেশ করছে এবং বিশম্বরপুর উপজেলা সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত করছে। এখানে যে এই যে সড়কটি একটি ব্যস্ততম সড়ক, কিন্তু এই পাহাড়ি ঢল বা বন্যার কারণে এখন এই সড়কে যান চলাচল অনেকটা কমে গেছে এবং আমরা সকাল থেকে লক্ষ্য করে দেখেছি যে কিছু কিছু মোটরসাইকেল এবং পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য তো কোনো ধরনের যানবাহন এখানে চলাচল করেনি। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে তাদের বাড়ি ঘরে এখন পর্যন্ত পানি উঠে ছুঁই ছুঁই করছে, কারণ এইভাবে যদি বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে আজকে হয়তো বা পুরো নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাবে। এবং তাহিরপুর এবং বিশম্বরপুর উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলিতে প্রায় 2 শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন এবং সেখানে তাদেরকে শুকনো খাবার এবং প্রয়োজনীয় খাদ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছে প্রশাসন। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এই 72 ঘন্টা পর্যন্ত সুনামগঞ্জে ভারী বর্ষণের একটা পূর্বাভাস রয়েছে। সেই 72 ঘন্টা অতিক্রম করার পরে বলা যাবে যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কি হবে। আপনি জানেন যে সুনামগঞ্জ এই নিয়ে তৃতীয়বারের মতো বন্যায় আক্রান্ত হচ্ছে। মাত্র 15 দিনের ব্যবধানে সুনামগঞ্জে তৃতীয়বারের মতো পাহাড়ি ঢল নেমেছে এবং সেই পাহাড়ি ঢলে আবারও তৃতীয়বারের মতো প্লাবিত হচ্ছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল এবং এই সড়কের প্রায় প্রতিটি অংশ দিয়েই পানি এভাবে গড়িয়ে যাচ্ছে এবং 5টি অংশ আছে এবং এই 5টি অংশ দিয়ে প্রবল বেগে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক শিক্ষার্থীরা ইজি বাইক বা বিভিন্ন ছোট ছোট যানবাহন করে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং তারা জানিয়েছেন যে এই পানি থাকার কারণে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে অনেকটা সমস্যা তৈরি হচ্ছে এবং এই যে ছোট আকারের যে সমস্ত যানবাহন চলাচল করছে সেগুলি অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে জনপ্রতিনিধি, তারা জানিয়েছে যে এই বৃষ্টিপাত যদি বন্ধ না হয় তাহলে পরিস্থিতি সহসা উন্নতির কোনো সুযোগ নেই, কারণ তারা এই পর্যন্ত সকালে প্রচুর বৃষ্টি হলে এখন কিছুটা রোদের দেখা মিলেছে এবং এইভাবে যদি একটু রোদ থাকে তাহলে হয়তো বা পরিস্থিতি কিছুটা ভালো থাকতে পারে, নয়তো ব্যাপক অবনতির শঙ্কা রয়ে গেছে। তো এই ছিল সুনামগঞ্জের লালপুর এলাকা থেকে পাহাড়ি ঢল এবং বন্যা পরিস্থিতির সবশেষ খবর। পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জের লালপুর, সিলেটের সোবাহানি ঘাট এবং তার আগে ফেনীর ফুলগাজী থেকে। সকাল থেকে বৃষ্টিতে রাজধানীর কাজীপাড়া এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। রায়দুল।
সকাল থেকে রাজধানীতে বৃষ্টিতে অনেকটাই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর মিরপুর এলাকায়। আমি এই মুহূর্তে আছি রাজধানীর বেগম রোকেয়া সরণির কাজীপাড়ায়। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1 হাঁটু পরিমাণ পানি কিন্তু এখানে জমে গিয়েছে এবং এই মূল যে সড়কটি রয়েছে এই মূল সড়কের পাশাপাশি ভেতরে যে গলি সড়কগুলো আছে সেই গলিগুলোতে কিন্তু পুরোটাই পানিতে জলাবদ্ধতায় পরিপূর্ণ হয়ে গেছে। মানুষের যে ভোগান্তি সেটা একেবারে চরমে পৌঁছে গেছে। বিশেষ করে মূল সড়কে যানবাহনগুলো যেমন অনেকটা সাইলেন্সার গাড়ি, যে সকল ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল যেগুলো রয়েছে সেগুলো সাইলেন্সারে পর্যন্ত পানি ঢুকে গিয়েছে এবং অল্প কিছু, যেহেতু এখন প্রায় 10টা পেরিয়েছে, 10টার আগ পর্যন্ত আজকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আবার যারা অফিসগামী যাত্রী ছিলেন তাদের কিন্তু এই এলাকার অন্যান্য যে সকল এলাকার মানুষরা ছিলেন তাদের তো একটা গাড়ি না পাওয়ার ভোগান্তি তো আছেই, পাশাপাশি এই এলাকায় কিন্তু দীর্ঘ ভোগান্তি দেখা দিয়েছে এই জলাবদ্ধতার কারণে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে হাঁটু পরিমাণেরও বেশি বা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সর্ববয়সী মানুষ তারা কিন্তু আসলে হাঁটু জল পেরিয়েই তাদের গন্তব্যে যাচ্ছে। আবার এখানে যারা রিক্সা চলাচল করছে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগ সেটি তারা করছিলেন, যে দেখা যাচ্ছে 100 গজের মধ্যে যেই দূরত্ব সেই দূরত্ব পাড়ি দিতে তাদেরকে গুনতে হচ্ছে প্রায় 50 টাকা করে। তো দেখা যায় পানি হওয়ার কারণে কিন্তু এই যে ভোগান্তিটা সেটা কিন্তু এই রাজধানীবাসীর জন্য চরম আকার ধারণ করেছে। উপরে কিন্তু মেট্রো রেল চলাচল করছে, নিচে সে হাঁটু জল পরিমাণ পানি। মিরপুরবাসীর প্রত্যাশা যে এই যে ড্রেনেজ যে ব্যবস্থাটা আমরা দেখতে পেয়েছি, ড্রেনেজ ব্যবস্থাটা ক্লিয়ার না থাকার কারণে এই পানির জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে যখন জলাবদ্ধতার পানি হাঁটু পরিমাণ শুরু হয় সেই সময় আমরা দেখেছি যে বিভিন্ন ময়লাগুলো রয়েছে, সেই ময়লাগুলো কিন্তু ভেসে উঠতে দেখা গিয়েছে এবং ড্রেনগুলো ময়লাতে পরিপূর্ণ ছিল। তো এই মিরপুরবাসীর চাওয়া যে দ্রুত যেন এই জলাবদ্ধ থেকে তারা নিস্তার পান। তো সব কিছু মিলিয়ে আজকে বৃষ্টির পর থেকে মিরপুর এলাকায় কিন্তু বেশ জলাবদ্ধতার শিকার হয়েছে। এতে করে সাধারণ এখানকার যারা বাসিন্দা তাদের কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়তে হয়েছে। সবকিছু মিলিয়ে জলাবদ্ধতা এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম কাজীপাড়া এলাকা থেকে। এদিকে রাতভর ভারী বর্ষণে খাগড়াছড়িতে ধসে পড়েছে পাহাড়। 4 ঘন্টার বেশি বন্ধ ছিল ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল। ভোর 4টায় আলুটিলায় পাহাড় ধসে পড়ে, এতে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যাত্রী ও পর্যটকবাহী যানবাহন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মাটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে বান্দরবান এবং রাঙ্গামাটিতেও দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। এরই মধ্যে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং শুরু করেছে প্রশাসন। এই মুহূর্তে খাগড়াছড়ির আলুটিলা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার জিতেন বড়ুয়া। জিতেন, খাগড়াছড়িতে টানা বর্ষণের কারণে এই জেলায় পাহাড় ধসের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গতকাল রাত 12টার পর থেকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন সড়কে, খাগড়াছড়ি ঢাকা এবং খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আজ সকালবেলা অর্থাৎ ভোর 4টার দিকে সাপপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটলে খাগড়াছড়ি চট্টগ্রাম এবং খাগড়াছড়ি ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ি ফায়ার ব্রিগেডের 2টি ইউনিট অর্থাৎ মাটিরাঙ্গা ফায়ার ব্রিগেড এবং খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার ব্রিগেডের প্রায় 20 থেকে 30 জন কর্মী অক্লান্ত পরিশ্রম করে খুব দ্রুততার সাথে 4 ঘন্টার ভিতর ধসে পড়া পাহাড়ের মাটি অপসারণ করে তাৎক্ষণিকভাবে 4 থেকে 5 ঘন্টা পর সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু করে। এদিকে টানা বর্ষণের কারণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে খাগড়াছড়ি দিঘিনালা, খাগড়াছড়ি সাচেক, খাগড়াছড়ি লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এবং গতকালকে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের যেই জায়গায় পানিতে তলিয়ে গিয়েছিল সড়কটি, সেইখানে আবার পুনরায় পানি উঠার কারণে আজকেও রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। খাগড়াছড়িতে এখনো প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে চেঙ্গি, মাইনি এবং ফেনী নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া
এছাড়া খাগড়াছড়ি জেলায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী প্রায় ৩,০০০ পরিবার রয়েছে, তাদেরকে জেলা প্রশাসন বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু হতদরিদ্র এই সমস্ত পরিবারগুলো নিজ বাড়িঘর ছেড়ে না যাওয়ার কারণে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে খাগড়াছড়ি জেলা সদরে প্রায় 50টির মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ির ভারী বর্ষণের কারণে পাহাড় ধস এবং নির্মাঞ্চল প্লাবিত হওয়ার সর্বশেষ খবর। পাহাড় ধসের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়ির আলুটিলা থেকে। ভ্যাট আদায়ে গতিশীলতা আনতে বিভিন্ন সময় নানা পন্থা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি মেশিনের পাইলট প্রকল্পের নামে গচ্ছা দিয়েছে সরকারের বড় অঙ্কের টাকা, অথচ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারা, নিম্নমানের ডিভাইস সরবরাহ করা সহ নানা অভিযোগ রয়েছে এনবিআরের সংশ্লিষ্ট ভেন্ডরের উপর। এনবিআরের সাবেক কর্মকর্তা বলছেন, ডিভাইস নির্ভর না হয়ে সফটওয়্যারের প্রচলন ও সমন্বিত ব্যবস্থার মাধ্যমে সম্ভব ভ্যাট আদায়ে গতিশীলতা আনা। রাজধানীর মিরপুর ৬ নম্বরে অবস্থিত দস্তরখানা রেস্টুরেন্ট। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভ্যাট আদায় সহজ করতে এনবিআর কর্তৃক দেয়া ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি মেশিন পড়ে আছে অবহেলায়, জমেছে ধুলো। ম্যানেজার জানালেন, নিয়মিত ব্যবহার করেন তারা, কিন্তু দেখা যায় ব্যবহার উপযোগী নেই প্রায় 22,000 টাকা দামের মেশিনটি। মেশিন পেয়েছেন ঠিকই, কিন্তু ব্যবহার বিধি জানেন না। এই নিম্নমানের মেশিন এবং জোর করে চাপিয়ে দেয়া অপ্রচলিত সিস্টেমের বিষয়ে অভিযোগ রয়েছে প্রচুর। আমাদের পেরেশানি বেড়ে গেছে মেশিনটা দেওয়ার পরে, কারণ মেশিনটা মেনটেন্স করতে আপনার এটার পিছনে 2 জন লোক নিয়োগ করতে হয়, তাদের খাবার আছে, বেতন আছে, তাদের পিছনে পরে আমার 50,000 টাকা ব্যয় হয় মাসে। এরপরে আপনার নানান ধরনের হয়রানি, একটা বিল কাটতে 5 মিনিট 3 মিনিট 2 মিনিট সময় লেগে যায়, তো এতে করে আমাদের প্রবলেম হয়। আর একটা জিনিস, কয়দিন পর ব্যাটারি নষ্ট, চার্জার নষ্ট, সেই করে এগুলো আমাদের ব্যস্ততা বাড়াই দিছে, কিন্তু আমাদের কোনো বেনিফিট নাই, আর সরকারের কোনো বেনিফিট আছে বলে আমি মনে করি না। এটা তো সম্পূর্ণভাবে জেনেক্স বলতে পারবে যে কিভাবে কি সবাইকে দিচ্ছে কিনা। মেশিন হতে একটু সমস্যাটা হয়, চার্জে দিয়ে বিলগুলো কাটার লাগে। ইন্টারনেটে সফটওয়্যার ওরকম যদি সিস্টেমটা হতো তাহলে আমাদের অনেকটা বেটার হতো। মেশিনটা আমাদের দেওয়া হয়েছে, কিন্তু ওটা এখন আমাদের শেখানো হয়নি যে কিভাবে সিস্টেম কি করব, তাই ওটা এখনো চালু করতে পারিনি। আর এই অপ্রচলিত ডিভাইসগুলো চাপিয়ে দিতে অন্য সকল উদ্ভাবনকে বারবারই ছুঁড়ে ফেলে দিয়েছে এনবিআর এর একটি প্রভাবশালী গ্রুপ। অভিযোগ আছে, 2018 সালে সেরা অ্যাপ হিসেবে জাতীয় মোবাইল অ্যাপ পুরস্কার পাওয়া ভ্যাট চেকার অ্যাপ এনবিআর এর আমলাতান্ত্রিক জটিলতায় বন্ধ হয়ে গিয়েছিল, যে অ্যাপটি 2017 সালে দক্ষিণ এশিয়ার আইটি সম্মাননা অ্যাম্বিলিয়ন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিল। অ্যাপটি ব্যবহারে তৎকালীন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের শত চাওয়া সত্ত্বেও প্রভাবশালী গ্রুপের চাপে তা আর হয়ে ওঠেনি, যারা এখনো সক্রিয়ভাবেই একটি ভেন্ডরদেরই নানা ডিভাইস ব্যবহার করছে বারবার। এনবিআর এর যদি একটা সেন্ট্রাল সিস্টেম থাকতো, সেই সেন্ট্রাল সিস্টেমের আন্ডারে ছোট ছোট যত ধরনের কম্পোনেন্টই হোক, আমি ইএফডিএমএস করলাম কোনো ক্ষেত্রে, যে একটা ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার যে চালাতে পারবে না, সে যেন ইএফডি বা মেশিন ব্যবহার করতে পারে, কিন্তু যার সফটওয়্যার আছে সে যেন সফটওয়্যারটাকে আমার এখানে ইন্টিগ্রেট করতে পারে। যেমন হোটেল বা রেস্টুরেন্ট অথবা আপনার বিনোদন কেন্দ্র, সেগুলোর ক্ষেত্রে যে সেবাগুলো হয়, তারা যদি একই ধরনের সফটওয়্যার ইউজ করতে পারে, অবশ্যই কাস্টমাইজ করে নেবে তাদের মতো করে, সেক্ষেত্রে যদি ইন্টিগ্রেট করা যায়, তাহলে আমাদের এই যে ইএফডিএমএসের ইএফটির পিছনে এখনও যে পরিমাণ খরচ হচ্ছে সেটা কমে আসবে। বলেন, ইএফডি এসডিসি যথার্থ সমাধান নয়, সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট আদায় সহজ হলে সেটি করা উচিত। সফটওয়্যারের জন্য পে করতে হচ্ছে না আমাকে, মেশিনের জন্য আমাকে পে করতে হচ্ছে। মেশিনের মেনটেন্যান্সের ব্যাপার আছে, মেশিন নষ্ট হওয়ার ইস্যুগুলো আছে, মেশিন ব্যবহার করবে কি করবে না তার ইস্যুগুলো আছে। সফটওয়্যার যাদের আছে সেইগুলোকে এনকারেজ করা উচিত, এবং সেক্ষেত্রে বেশি পরিমাণে আমাদের যে সেন্ট্রাল সিস্টেম, সেই সেন্ট্রাল সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা উচিত। অথচ এনবিআর এর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, তারা অজ্ঞাত কারণে বিনামূল্যে পাওয়া যাবে এমন সফটওয়্যার অ্যাপস কোনোটি গ্রহণ করেনি। এ বিষয়ে জানতে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও এনবিআর কর্তৃপক্ষ কোনো রকম বক্তব্যই দেননি। ভ্যাট আদায়ে ডিভাইস নির্ভরতা বাদ দিয়ে সহজ পন্থা খুঁজে ব্যবসায়ীদের স্বস্তি দিতে এনবিআর এর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।
বৈশ্বিক সংকটেও চমক দেখালো প্রবাসী আয়। বিদায়ী বছরে প্রায় 2400 কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের বছরের চেয়ে 230 কোটি ডলার বেশি। আয়ের সঙ্গে চমক আছে উৎসনীয়। সৌদি আরব নয়, শীর্ষ রেমিটেন্স প্রেরণকারী দেশ এখন সংযুক্ত আরব আমিরাত। আর এতে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অর্থনীতিবিদরা। প্রবাসী আয়ের আড়ালে প্রণোদনা সুবিধায় পাচার হওয়া অর্থ দেশে আসছে কিনা তা খতিয়ে দেখতে বলছেন তারা। আলতাফ হোসেনের রিপোর্ট। রিজার্ভ বাড়াতে সরকারের নানা উদ্যোগের পর রেমিটেন্সের পালে হাওয়া লাগে গেল মে মাস থেকেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য সমাপ্ত জুন মাসে দেশে প্রবাসী আয় এসেছে 254 কোটি মার্কিন ডলার, যা মে মাসের তুলনায় 29 কোটি ডলার বেশি, গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। সব মিলিয়ে বিদায়ী বছরে প্রবাসী আয় এসেছে 2391 কোটি ডলার। প্রবাসী আয় বৃদ্ধি অর্থনীতির জন্য সুখবর হলেও প্রশ্ন উঠেছে উৎস নিয়ে। বিএমইটির তথ্য বলছে, বর্তমানে সৌদি আরবে থাকা প্রায় 39 লাখ কর্মী 2023-24 অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 24 কোটি 21 লাখ ডলার। অথচ 21.5 লাখ কর্মীর সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে 40 কোটি 67 লাখ ডলার। রেমিটেন্স বেশি আসুক আমরা চাই, কিন্তু আমরা এটাও আমাদের জানা দরকার যে এই বড় ধরনের পার্থক্য কি হচ্ছে। এটা কি কোনো টাকা লন্ডারিং হচ্ছে কিনা, টাকা পাচার হয়ে সেই টাকা আবার সাদা হওয়ার জন্য আসছে কিনা, এইসব বিষয়গুলো কিন্তু আমাদের দেখা দরকার। তবে সব প্রশ্নের ঊর্ধ্বে অর্থনৈতিক নানা সংকটের মধ্যে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বৃদ্ধিকেই গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। যারা রেমিটেন্স পাঠিয়েছেন যদি বড় অঙ্কের সেটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটাকে স্বাগত জানানো উচিত এবং সামনের দিনগুলোতে যাতে আরও বেশি বেশি করে ফরমাল চ্যানেলে বড় অঙ্কের রেমিটেন্স আসে, সেটার জন্য আসলে উদ্যোগ নেওয়া উচিত। তবে বৈধতা আর প্রণোদনা পেতে পাচার হওয়া অর্থ দেশে রেমিটেন্স হয়ে ফিরছে কিনা তাও তদন্তের দাবি রাখে বলে মত অর্থনীতিবিদদের। তদন্তে এগুলো যদি খতিয়ে দেখা হয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড়ে দিনের পর দিন বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা। চাহিদা মতো বিদ্যুৎ না পেয়েও ভুতুড়ে বিল নিয়ে বিপাকে পড়েছেন বোদা উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা। তাদের অভিযোগ, মিটার রিডাররা মন গড়া বিল করছেন, কিন্তু সমস্যা সমাধানে কোনো সদুত্তর নেই কর্তৃপক্ষের। বিস্তারিত সোহাগ হায়দারের রিপোর্ট। অসহনীয় গরম, থমকে আছে বৈদ্যুতিক পাখা ও লাইট। রাতের বেলা পড়তে বসাতে তাই কুপেই ভরসা। সন্তানদের স্বস্তির জন্য হাত পাখা দিয়ে বাতাস করে দিচ্ছেন মা। পঞ্চগড়ের বোদা উপজেলায় তীব্র দাবদাহের মাঝে দিন ও রাতে অতিরিক্ত লোডশেডিংয়ের কবলে পল্লী বিদ্যুতের কয়েক হাজার গ্রাহক। অথচ ভুতুরে বিল নিয়ে হাজির হয় বিদ্যুৎ বিভাগ। এক মাসের ব্যবধানে বিদ্যুৎ বিল বেড়েছে 3 থেকে 4 গুণ। এতগুলো বিল কিভাবে আছে? আমি 130 থেকে 40 টাকা বিল দিই, 150 টাকা বিল দিই, আর কিভাবে 2600 টাকা বিল আছে? ওরা মিটার দেখে বিল লেখে না, ওরা চার দোকানে যায়, চা খায়, ওখানে বিল লেখে চলে আসে। বাসার মধ্যে শুধু ফ্রিজের লাইন চালু, কিন্তু বিল আসছে 3570 2 মাসের। কারেন্টের বিলের মধ্যে আগুন ধরে গেছে আর কি। এদিকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার কথা জানিয়ে অতিরিক্ত বিল নিয়ে দায়সারা কথা বলল পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গ্রাহককে আমি 1 ঘন্টা বিদ্যুৎ দিলে পরবর্তী 1 ঘন্টা বা 2 ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে। এটা শিডিউল অনুযায়ী আমাদের রেজিস্টার করা আছে, শিডিউলভুক্ত করা আছে, শিডিউল অনুযায়ী তাদেরকে আমরা এইভাবে দিচ্ছি আর কি। পল্লী বিদ্যুতের বোদা উপকেন্দ্রের তথ্য মতে উপজেলায় গ্রাহক সংখ্যা প্রায় 50,000। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন, যাদের মধ্যে একাধিক প্রার্থী জয়ের পর মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। শোনা যাচ্ছে এমন আভাস। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত এসব প্রার্থীরা। জরিপে এগিয়ে 14 বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন। যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনে 650টি আসনে লড়াই করতে নামা প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। তবে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ তুলনামূলকভাবে কম হলেও এবার প্রায় 3 ডজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে গেল মেয়াদের 4 এমপি রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ডক্টর রূপা হক ও আফসানা বেগম লড়ছেন এবারও। সঙ্গে একই দল থেকে এবার ভোটের লড়াইয়ে আছেন আরও 4 জন। তারা হলেন রুমি চৌধুরী, রুফিয়া আশরাফ, নুরুল হক আলী, নাজবুল হোসেন। কনজারভেটিভ দলের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে আছেন আতিক রহমান ও সৈয়দ সাইদুজ্জামান। তবে লেবার পার্টির প্রার্থীদের প্রচারণায় সরব পুরো কমিউনিটি। দিনভর চলছে প্রচারণা, যেখানে অংশ নিচ্ছেন প্রভাবশালী নেতারাও। Labour government after 14 years will make a big difference to the NHS, to our schools, to our jobs, to prosperity and also to a good foreign policy as well.
এছাড়াও ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে 6 জন, রিফর্ম পার্টি, লিবারাল ডেমোক্রেটস, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ও সোশ্যালিস্ট পার্টি থেকে আছেন 1 জন করে। এছাড়া গ্রিন পার্টি থেকে 3 জন আর স্বতন্ত্র থেকে 11 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে লড়ছেন ভোটের মাঠে। সবচেয়ে নাটকীয় অবস্থায় রয়েছে পূর্ব লন্ডনের লেবারের ঘাঁটি হিসেবে পরিচিত বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসনটি, যেখানে লড়াইয়ে আছেন 4 বাংলাদেশি প্রার্থী। এই আসনে 2010 সাল থেকে একটানা এমপি হিসেবে আছেন লেবার দলের রোশনা আলী। প্রভাবশালী এই প্রার্থীর ভোট ব্যাংকে হানা দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আজমল মাসুর, রাবিনা খান ও ব্যারিস্টার শাম উদ্দিন। And we've got to make sure we work together, stick together, so that we can defeat this horrific, destructive, dangerous Conservative government that has destroyed and devastated communities up and down the country over the last 14 years. লন্ডনের হামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচনে চতুর্থবারের মতো লেবার দল থেকে লড়ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। নিজ আসনে শক্ত ভোট ব্যাংক থাকায় জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে তিনি, আর তাই অন্যান্য দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন টিউলিপ। ভোটারদের আহ্বান জানাচ্ছেন লেবার পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য। It's been 14 years of economic decline under the Conservatives, and we've got to make sure we restore our public services. এদিকে লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমারের বিরুদ্ধে সেন্ট্রাল লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েস ইসলাম। জরিপ বলছে 15 বছর পরে যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। দলটি ক্ষমতায় এলে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীদের কেউ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিম্নমানের মেশিন এবং অপ্রচলিত ডিভাইসে রাজস্ব আদায়ে লক্ষ্য অর্জনে ব্যর্থ এনবিআর, সরকারের গচ্চা বিশাল অঙ্কের টাকা, সফটওয়্যারে ভ্যাট আদায়ের পরামর্শ। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। এই সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।